সবাইকে আমার প্রপার এডুকেশন দিয়ে লাভ নাই। এদেরকে আমি যদি লেবারের জন্য এডুকেশন দিই, অর্থাৎ তার একজন এফিশিয়েন্ট ওয়ার্কার বা এফিশিয়েন্ট লেবার হওয়ার জন্য যতটুকু এডুকেশন দেই ততটুকুই তাকে দিব। এর বেশি কোনো কিছু দিলে এটা তার জন্য একটা ওয়েস্ট অফ রিসোর্স হিসেবে কাজ করবে। তারা একটা 3 টিয়ার্ড এডুকেশনাল সিস্টেম তৈরি করে, অর্থাৎ এমন একটা এডুকেশনাল সিস্টেম যেখানে 3টা লেয়ার থাকবে, যেটার বটম লেয়ারটা এক্স্যাক্টলি আমাদের দরিদ্র মানুষের জন্য, আর এটার একদম টপ লেয়ারটা হচ্ছে রিয়েল এডুকেশন, যেটা মানে আপনি অ্যাকচুয়ালি ইনোভেট করতে শিখবেন, প্র্যাকটিক্যাল স্কিলস থাকবে, আপনার নলেজটা কোথায় কোথায় দিলে ইনভেন্ট করা পসিবল। এই জায়গাটা ছিল শুধুমাত্র টপ জায়গাটা, অর্থাৎ এরাই শুধুমাত্র রিয়েল এডুকেশন পাইতো। অ্যান্ড এই জায়গায় আমাদের সব থেকে টার্নিং পয়েন্ট, যে এইখান থেকেই এই জিনিসটাই ডেভেলপ হয়ে আজকের পুরো পৃথিবীর এসএটি এক্সাম থেকে শুরু করে আমাদের বাংলাদেশের অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে যে কোনো কান্ট্রিতে এই এডুকেশন সিস্টেমটাই চলতেছে। আমি কেন বুয়েটে গেলাম, বাংলাদেশের এই ট্র্যাডিশনাল স্কুল কলেজ বা ভার্সিটি দিয়ে গেলাম, অ্যান্ড অলসো হোয়াই ডু আই হ্যাভ অ্যান এডটেক। একদিন আমি বসে নিয়ে বাবাকে প্রশ্ন করে বসলাম যে বাবা, এডুকেশন তো রিয়েল না, তাহলে আমি অ্যাডমিশন টেস্ট দিয়ে বুয়েটে যায় করবোটা কি, লাভটা কি? বাবা তখন আমার একটা কথা বললো যে তুমি যদি কোনো কিছু চেঞ্জ করতে চাও দেন ইউ হ্যাভ টু প্রুভ ইউর সেলফ, যে তুমি এই সিস্টেমের টপে যে এটাকে চেঞ্জ করতে পারো। যদি ভাই সবাই বিজনেস করে তাহলে তাদের এমপ্লয় হবে কে? মোটামুটি 25 থেকে 26 বছর বয়স পর্যন্ত, যে টাইমে আমার ফুল এনার্জি ফুল ফোকাস থাকে, ওই টাইমটাই আমাকে এই এডুকেশনাল সিস্টেম চাই একটা ট্র্যাপই, একটা বুলশিট এডুকেশনাল সিস্টেম দিয়ে আমার সময়টা কেড়ে নিতে চায়। আসসালামু আলাইকুম সবাইকে, আমি নাফিস আহমেদ পৃথা, পড়াশোনা করতেছি বুয়েটে। অ্যান্ড হয়তো আপনি আমার কোনো না কোনো একটা আলটিমেট সিলেবাসের এপিসোড দেখছেন, অথবা আমাকে কোনো একটা পডকাস্টে দেখছেন। আমি আসলে না এটা মানে কোনো ভিডিওতে না আউট লাউড এই কথাটা বলি নাই যে আমি নিজে টেকেরই মানুষ এবং নিজে এই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে আসছে আপনার মতো আমিও নর্মালি। বাট আমি আসলে ভাই স্বপ্ন দেখি যে আমার বাচ্চা কাচ্চা ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে নেক্সট জেনারেশন ক্রিয়েট করার তৌফিক দেন, তারা কোনোদিনও কোনো একটা নোংরা এডুকেশনাল সিস্টেমে থাকবে না। সিভিলের পড়ালেখা কতদূর করছে আমি জানি না, আমি খুব একটা অ্যাটেন্ডেন্ট পাবলিক না, পরীক্ষার আগে কোনো রকম টান দিয়ে পড়ে আসা, ভেরি অনেস্ট উইথ দ্যাট। বাট আমি ভাই হিস্ট্রি বই, তারপরে বিভিন্ন প্রকার পলিটিক্যাল বুকস, মানি ম্যানেজমেন্টের বই প্রচুর পড়া হয়, প্রচুর মানে প্রচুর, লাইক দ্যার উড বি হান্ড্রেডস অফ বুকস আর কি, দ্যাট আই রেড আর কি অলরেডি। তো এখানে দেখছি যে লাইক দ্য রিচ ডোন্ট অ্যাকচুয়ালি পে ফর এনিথিং, দ্য পুর পেস। ওয়েল, আপনি কি কখনো ভাবছেন ভাই যে আমি বুয়েটে পড়াশোনা করতেছি, এডটেকেরই একজন মানুষ হয়েও এই কথাগুলো তাহলে কেন বলতেছে? ওয়েল, আপনারা যারা আমার আগের কোনো না কোনো একটা এপিসোড হলেও দেখে আসছেন আলটিমেট সিলেবাসের, যেখানে আমি সোহাগ ভাইয়ের 3টা প্রশ্নের উত্তর দিছি, থেকে শুরু করে রথচাইল্ডের পুরো গোল্ড কারেন্সি সিস্টেমটা কিভাবে একটা সুদি সিস্টেম দাঁড় করাইছে, আপনাদেরকে আমি আজকে একটা ভয়ানক তথ্য দিব, যে তথ্যটা নিয়ে চ্যাট জিপিটি করেন বা জেমিনাই করেন কিংবা যে কোনো এআই আপনি ইউজ করেন না কেন, এটার কোনো ক্লিয়ার উত্তর আপনি পাবেন না। এটা জানতে হলে আপনাকে অনেক বড় একটা রিসার্চ করতে হবে, যেটা পুরাটা আজকের এই ভিডিওতে আমি করে দেবো। আজকে আমরা কথাবার্তা বলতেছি রকাফেলার ব্রাদার্স নিয়ে। রকাফেলার বা জন ডি রকাফেলার এমন একটা ব্লু প্রিন্ট ক্রিয়েট করছিল, যে ব্লু প্রিন্টটা থ্রুতে রথচাইল্ডের যে পুরা সুদি ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে আমরা যে আজকে দেখি যে একটা মানুষ পড়ালেখা করতেছে কিন্তু তার সার্টিফিকেটেরও কোনো ভ্যালু নাই, টোটাল এডুকেশনাল সিস্টেমটা যেটা এখন শুধুমাত্র ওয়ার্কার বা এই ধরনের লেবার তৈরি করে, যেটাকে আমরা অনেকেই বলে থাকি, এটার পিছনে তার একটা নীল নকশা ছিল, যে নীল নকশাটা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে শুরু করে এডুকেশনাল স্ট্রাকচারে তৈরি হওয়ার প্রত্যেকটা জিনিস এটাকে 100% ফলো করে। আজকে আমরা সেই নীল নকশাটাই ভেঙে দেখব। অ্যান্ড একটা আইরনি দিয়ে আমি ভিডিওটা শুরু করতে চাই, যে রকাফেলারকে নিয়ে আমরা কথাবার্তা বলতেছি, সে নিজের লাইফে পড়াশোনা করছে হচ্ছে স্কুল পর্যন্ত, অ্যান্ড সে কলেজেও পর্যন্ত পড়াশোনা ঠিকঠাক মতো কলেজে পড়াশোনা করেই নাই, এবং এমন একটা লোক নাকি আজকে আমাদের পুরো এডুকেশনটাকে মডার্নাইজ করছে। অ্যান্ড আমরা যত ডিগ্রি টিগ্রি যত কিছু দেখি, এটার মডার্ন ভার্সনটা তার হাত ধরেই ডেভেলপড হয়েছে, এবং যার হাত ধরে আসছে তার কিন্তু কোনো এডুকেশনাল ডিগ্রি ছিল না, এবং মজার কথা তারও জন্মের কয়েকশো বছর আগেও কিন্তু এডুকেশন ছিল। তাহলে উনি কি এমন একটা জিনিস তৈরি করলেন যেটার কারণে রকাফেলার এত বড় লোক হয়ে গেল? আমি প্রত্যেকটা ইনসাইটে একটু পরেই আসবো, বাট ব্যাপারগুলো খুব ফ্যাসিনেটিং, আপনার শুনতে অবাক লাগবে। এবং কিভাবে বিশেষ করে যারা
মুসলমান আছেন তাদের এক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনি কতটুকু দূরে চলে গেছেন আপনার রিলিজনের থ্রুতে, জাস্ট বিকজ অফ দিস শিটি এডুকেশনাল সিস্টেম। রকাফেলার এই লোকটার জন্ম হয় 1839 সালে নিউ ইয়র্কের একটা জায়গায়, অ্যান্ড সে জন্মের পরে বেশ দরিদ্র ছিল এবং তার বাবাও অ্যাজ ইট ইজ ফলোয়িং দ্য লেগেসি, তার বাবা হচ্ছে ক্যান্সারের কিছু নকল ওষুধ বিক্রি করতো এবং এই লোকটা একটা প্রাইভেট কোম্পানিতে একজন বুককিপারের কাজ করতো। সো যখন 1859 সালের সময়টা আসে, যখন হচ্ছে শিল্প বিপ্লবটা আমরা দেখি, ওই টাইমে সবাই হচ্ছে অয়েল রিফাইনারিতে হচ্ছে ব্যস্ত হয়ে যায়, অর্থাৎ অনেকে তেল খুঁজতো, তেলটাকে রিফাইন করবে কিভাবে, এই ধরনের কাজ করতেছিল। কারণ তখন মানুষ তেলের গুরুত্বটা অ্যাকচুয়ালি জানা শুরু করে যে এটা কত বড় একটা ইন্ডাস্ট্রি হইতে পারে। তো ওই টাইমে এই রকাফেলার লোকটা একটা বিজনেস দাঁড় করায়, যেটা হচ্ছে মূলত একটা রকাফেলার অয়েল ক্রুড অয়েল রিফাইনারি টাইপের একটা বিজনেস। সো এই জিনিসটা উনি যখন লঞ্চ করে 1859 সালে, তার জাস্ট কিছু সময় বাদে অ্যারাউন্ড 1904 সালের দিকে উনি পুরা অয়েল ইন্ডাস্ট্রির, মানে ইউএসএ যে অয়েল ইন্ডাস্ট্রিটা আছে, এটা লিটারালি 90%-এর উপরে সে এটা ওন করতো। মানে এত বড় একটা হোল্ডিং সে রাখছে এটার উপরে। অ্যান্ড আমি আজকে অনেক ধরনের অয়েলের নাম শুনছি, মোবিল থেকে শুরু করে অনেক কিছু আছে, এটার সব কিছু কিন্তু এখন পর্যন্ত রকাফেলার ফ্যামিলি দ্বারা কন্ট্রোল। এবং এই জিনিসটা সে আসলে করছে কিভাবে, আপনি যেটা হয়তো গেস করতেছেন, আমি সেটাই বলবো। সে জাস্ট তার এডুকেশনাল একটা ট্র্যাপি সিস্টেম তৈরি করছে, যেটার থ্রুতে সেই জিনিসটা তৈরি করছে। ইন্টারেস্টিং, রাইট? তো চলেন আমরা এটাকে একটু ব্যাখ্যা করি। 1904 সালে রকাফেলারের যে পরিমাণ সম্পত্তি ছিল, সেটাকে যদি আমরা আজকের দিনে কনভার্ট করে চিন্তা করতে চাই, আজকে ইলন মাস্ক টোটাল ইউএসএ জিডিপির মাত্র 0.7% ওন করে, বাট সেই 1904-এর আমলে রকাফেলারের টোটাল সম্পত্তির পরিমাণ ছিল ইউএস জিডিপির 1.5%, অর্থাৎ ইলন মাস্কের ডাবলের থেকেও বেশি, এবং তাকে আর্গুয়েবলি পুরো পৃথিবীর ফার্স্ট বিলিয়নিয়ার বলা হয়। তো 1904 সালে লোকটা এত বড় লোক আসলে হইল কিভাবে, যেখানে জাস্ট কিছুদিন আগে সে এতটা দরিদ্র ছিল? চলে আসে আমাদের 1902 সালের তার একটা নেওয়া পদক্ষেপকে নিয়ে। সো সে অলরেডি বড়লোক হচ্ছে বিভিন্ন অয়েলের ব্যবসা নিয়ে, এটা নিয়ে আমরা অন্য একটা এপিসোডে কথাবার্তা বলবো কিভাবে হয়েছে। বাট এডুকেশন পার্টটা যদি আমরা এখানে একটু এক্সপ্লেইন করতে চাই, রকাফেলার জন্মের প্রায় কয়েকশো বছর আগে কিন্তু ব্যাচেলার্স ডিগ্রি ছিল, মাস্টার্স ডিগ্রি ছিল, ডক্টরেট ডিগ্রি ছিল, এই সব কিছু তখনও ভাই এক্সিস্ট করতো। বাট রকাফেলার জিনিসটাকে একটু অন্যভাবে চিন্তা করছে, কারণ তখনকার এডুকেশনটা আসলে শুধুমাত্র রিচ পিপলের জন্য ছিল, অর্থাৎ যারা মানে ইনর্মাসলি বড়লোক ছিল তারাই এডুকেটেড হইতো। কিন্তু তখনের এডুকেশনের সিস্টেমটা ছিল এরকম যে সেখানে মানুষ শিক্ষা গ্রহণ করতো ইনোভেট করার জন্য, কিছু চিন্তা করার জন্য, কোনো কিছু আবিষ্কার করার জন্য। রকাফেলার চিন্তা করলো যদি জিনিসটা এরকম হয়ে থাকে প্রবলেমেটিক, অলসো এটার মাঝখানে ছোট্ট একটা লুপ আছে। আপনাকে বুঝতে হবে রকাফেলার যেভাবে করে সে পুরো অয়েল ইন্ডাস্ট্রিটা নিজের দখলে নিছে, এটার থ্রুতে সে অনেক মানুষকে মার্ডার করছে, অনেকের সাথে অন্যায় করছে, অনেক ব্যবসাকে অনৈতিকভাবে সে বন্ধ করে দিচ্ছে, ঠিক আছে, জাস্ট একটা সিন্ডিকেট ক্রিয়েট করে। তো তাকে কিন্তু জনগণ খুব একটা ভালো চোখে দেখতো না। তো রকাফেলার 1902 সালে এসে চিন্তা করলো, আচ্ছা এডুকেশন দেওয়া হয় শুধুমাত্র বড় লোকদেরকে, আমাকে সবাই হেট করে, সো হাউ অ্যাবাউট আমি এই এডুকেশনটা সবার জন্য ওপেন করে ফেলবো। এটার পিছনে তার একটা বড় ব্লুপ্রিন্ট ছিল, যেটা দিয়ে আজকের ইউনিভার্সিটি চলে। আমি আসতেছি। 1902 সালে রকাফেলার ফাউন্ডেশন একটা এডুকেশনাল বোর্ড তৈরি করে শিক্ষাটাকে সবার জন্য বাধ্যতামূলক করার জন্য, যেটাকে বলা হয় জেনারেল এডুকেশনাল বোর্ড, যেটাকে আমরা সংক্ষেপে জিইবি বলি। এবং এইখানে তার ফাউন্ডেশন থেকে প্রায় 1 মিলিয়ন ইউএসডি সে এখানে ইনভেস্ট করে, যেটা আজকের দিনে টাকার অঙ্কে চিন্তা করলে এটা $30 মিলিয়ন অনেক উপরে। অ্যান্ড এই এডুকেশনাল বোর্ডের মেইন লক্ষ্যটাই ছিল শিক্ষাকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া, পাবলিক করে দেওয়া, এবং যেন এখানে দরিদ্ররাও শিখতে পারে। কিন্তু এর পিছনে ছিল একটা ভয়ানক ষড়যন্ত্র। আমরা যখনকার কথা বলতেছি তখন ইউএসএতে অনেক বড় একটা পোর্শন অফ পিপল ছিল দরিদ্র, যাদেরকে ব্ল্যাক রেসিজমেরও খাতায় ফেলানো যেত, অ্যান্ড অনেক বেশি ইমিগ্রেন্টস তখন ছিল। রকাফেলার চিন্তা করলেন যে আচ্ছা এই লোকগুলাকে হাউ অ্যাবাউট আমি ওয়ার্কার হিসেবে চিন্তা করি, কারণ সবাইকে আমার প্রপার এডুকেশন দিয়ে লাভ নাই, এদেরকে আমি যদি লেবারের জন্য এডুকেশন দিই, অর্থাৎ তার একজন এফিশিয়েন্ট ওয়ার্কার বা এফিশিয়েন্ট লেবার হওয়ার জন্য যতটুকু এডুকেশন দেই ততটুকুই তাকে দিব, এর বেশি কোনো কিছু দিলে এটা তার জন্য একটা ওয়েস্ট অফ রিসোর্স হিসেবে কাজ করবে। এই লক্ষ্যে আমাদের যে জিইবি জেনারেল এডুকেশনাল বোর্ড, এটা ফার্স্ট ওকেশনাল একটা পেপার লঞ্চ করে, যেটার হেডলাইন ছিল দ্য কান্ট্রি স্কুল অফ টুমরো। এবং এইটার থিওরিটা ছিল এরকম যে আমরা গ্রামের বাচ্চা কাচ্চাকে শিখাবো
কি খাইতে হবে, পুষ্টি কোথায়, ঠিক আছে, দেন এফিশিয়েন্ট ফার্মিংটা কিভাবে করা যায়, সায়েন্টিফিক ফার্মিংটা করা যায়। সো দূর থেকে দেখলে ইট ওয়াজ লুকিং ড্যাম গ্রেট, যে আচ্ছা ঠিক আছে, সে অনেক মানুষকে এফিশিয়েন্ট ফার্মিং শেখাচ্ছে, অনেক মানুষ পুষ্টি পাচ্ছে, এবং হ্যাঁ এটার থ্রুতে সে কিছু মেডিকেল সায়েন্সও ইমপ্রুভমেন্ট করছে। তবে বলে না যে একটা জিনিস করে তার ভিতরে কিন্তু সে এক্স্যাক্টলি অন্য একটা জিনিস চালাচ্ছিল। অর্থাৎ এই পুরা জিইবির যে মেইন আইডিয়াটা ছিল, এটা এরকম ছিল যে যারা গরিব তাদেরকে আমরা ওয়ার্কার হিসেবে ট্রেন করব, তাদের একাডেমিয়া কিংবা হায়ার স্টাডিজ লাইক ইনোভেট করা এই ধরনের কোনো এডুকেশন তাদের বিন্দু মাত্র দরকারই নেই। অ্যান্ড এটাকে পপুলারলি বলা হয় ডেস্টিনি বাই ক্লাস। অর্থাৎ জিইবির যে এডুকেশনাল সিস্টেমটা ছিল এটা এরকম ছিল যে যারা দরিদ্র তারা শুধুমাত্র লেবার এটাই শিখবে, আর বড় লোকরা হচ্ছে আপনার ওই হায়ার স্টাডিজগুলো শিখবে। এর মাঝখানে খুব একটা ইন্টারেস্টিং স্টোরি ঘটে। এই জায়গায় দাঁড়ায় জিইবি ফান্ডেড দুইজন সাইকোলজিস্ট, লুইস টারম্যান অ্যান্ড রবার্ট ইয়ারকাস, তারা একটা 3 tiered এডুকেশনাল সিস্টেম তৈরি করে। অর্থাৎ এমন একটা এডুকেশনাল সিস্টেম যেখানে 3টা লেয়ার থাকবে, যেটার বটম লেয়ারটা এক্স্যাক্টলি আমাদের দরিদ্র মানুষের জন্য, আর এটার একদম টপ লেয়ারটা হচ্ছে রিয়েল এডুকেশন, যেটা মানে আপনি অ্যাকচুয়ালি ইনোভেট করতে শিখবেন, প্র্যাকটিক্যাল স্কিলস থাকবে, আপনার নলেজটা কোথায় কোথায় দিলে ইনভেন্ট করা পসিবল। এই জায়গাটা ছিল শুধুমাত্র টপ জায়গাটা, অর্থাৎ এরাই শুধুমাত্র রিয়েল এডুকেশন পাইতো। অ্যান্ড এই জায়গায় আমাদের সব থেকে টার্নিং পয়েন্ট, যে এইখান থেকেই এই জিনিসটাই ডেভেলপ হয়ে আজকের পুরো পৃথিবীর এসএটি এক্সাম থেকে শুরু করে আমাদের বাংলাদেশের অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে যে কোনো কান্ট্রিতে এই এডুকেশন সিস্টেমটাই চলতেছে। তাহলে এখন এখানে রিশেপটা কোথায় হয়েছে? সময়ের সাথে এই মানুষগুলোর এদের কিন্তু বংশ বৃদ্ধি হয়েছে, এদের নাতিপুতিরা, তাদের নাতিপুতিরা স্টিল এরা এখানে আছে এবং এরা এটাকে ওন করে। তারা এটাকে কিভাবে চেঞ্জ করছে খুব সিম্পলি আমি আপনাকে বলি। আপনি যদি আজকে একটু ঘাটাঘাটি করেন, ইলন মাস্কের বাচ্চা কাচ্চা থেকে শুরু করে মার্ক জাকারবার্গের বাচ্চা কাচ্চা, জেফ বেজোস, মানে বড় লোক যত বাচ্চা কাচ্চা আছে, তাদের মধ্যে পোলাপান মেজরিটি দেখা যায় তাদের নিজেদের তৈরি করা স্কুল কিংবা কলেজে পড়াশোনা করে। এবং এদের মধ্যে যারা দেখা গেছে যে না আমি ট্র্যাডিশনাল কোনো স্কুল কলেজে যাব, সেখানে যাওয়ার পিছনেও দেখা যায় যে ওই বিলিয়নিয়ারের কোনো না কোনো একটা উদ্দেশ্য থাকে, অথবা সে কিছু একটা প্রুফ করতে চায় আমাদেরকে যে না ভাই এডুকেশনটা সত্য, এই জন্য আমার ছেলেও দেখো পড়ে। বাট এটা পুরাটাই একটা মিথ্যা নাটক। তা না হইলে তারা কিন্তু তারা কিন্তু নিজেদের ডেডিকেটেড কোনো স্কুল কলেজ বাচ্চাদের জন্য জাস্ট পড়াবে, ওইখানে তারা নিজের ইচ্ছা মতো ভাববে, চিন্তা করবে ছোটবেলা থেকে, এরকম কোনো স্কুল বা কলেজ কিন্তু ক্রিয়েট করতো না। ওয়েল, এডুকেশন সিস্টেম একটা ট্র্যাপ, অ্যান্ড আজকের দিনের এডুকেশন থেকে বের হয়ে আপনি কখনোই ফিনান্সিয়াল ফ্রিডম পাবেন না, কথাটা সত্য। তাহলে এই জিনিসটা আমাকে একটা জায়গায় নিয়ে আসে, যেটা হয়তো আপনারও প্রশ্ন আসতে পারে, তাহলে আমি কেন বুয়েটে গেলাম, বাংলাদেশের এই ট্র্যাডিশনাল স্কুল কলেজ বা ভার্সিটি দিয়ে গেলাম, অ্যান্ড অলসো হোয়াই ডু আই হ্যাভ অ্যান এডটেক। তার সাথে আরেকটা প্রশ্ন পাল্টা হয়তো আপনি নিজেকেই করেন যে ভাই আলটিমেট সিলেবাস সোসাইটির উদ্দেশ্যটা আসলে কি? এই পার্ট থেকে যারা দেখতেছেন আমি সবাইকে বলবো একটু মনোযোগ দিয়ে শোনার ট্রাই করেন, কারণ আমি এই জিনিসগুলো নিয়েই কাজ করতেছি। বেসিক্যালি সেইং আমার কিন্তু বুয়েট লাইফ যেটা, এইখানে আমার একাডেমিক ক্যারিয়ার কিন্তু খুব একটা স্মুথ না। ইনফ্যাক্ট আমার এখনও অনেকগুলো কোর্স আছে যেগুলো আমার শেষ হয় নাই, মানে বেশ কয়েকটা আছে। তো আমার অজস্র সময় চলে গেছে টু ক্রিয়েট সামথিং দ্যাট আই অলওয়েজ ড্রিমড অ্যাবাউট। এবং এই স্বপ্নটা আমি তখনই দেখছিলাম যখন আমার সামনে সোহাগ ভাইয়ের ওই 3টা প্রশ্নের উত্তর সবগুলো একটা একটা করে খোলা শুরু করছিল। সময়টা আমার কাছে মনে আছে, একদম করোনার পিক সময়টা, তখন আমার অ্যাডমিশন সিজন চলে। ওই টাইমে একদিন হচ্ছে বাবা আমাকে বলল, মানে বাবা হচ্ছে প্রাইভেট একটা ফার্মে চাকরি করতেন, তো খুব খুব বেসিক স্যালারিতে আমরা খুব কষ্টে দিন পার করছি। অ্যান্ড কোভিডের টাইমে উই আর হ্যাভিং আ লট অফ ফিনান্সিয়াল ডিফিকাল্টিস অ্যাট দ্যাট পয়েন্ট। বাবা এসে হুট করে বললো যে তার নাকি অফিসের স্যালারি এত % কাট করে দিছে, অ্যান্ড উই আর নট শিওর যে নেক্সট মান্থে আদৌ স্যালারি দিবে কিনা। তো আমি জানি যে আমার বাবা ট্র্যাডিশনাল এডুকেশনাল সিস্টেমে বেশ এডুকেটেড, ওই আমলের মানুষ, মাস্টার্স কমপ্লিট করা। সো একটা ওয়েল এডুকেটেড মানুষ, তার সার্টিফিকেট আছে, সব কিছু আছে, তার পুরো ডেস্টিনিটা একটা কোম্পানির 2-4টা বস ডিফাইন করতেছে। আমি তখন এক্সট্রিমলি শকে ছিলাম। এবং বলে না যে আল্লাহ যখন আপনাকে কিছু সিগন্যালস দিতে চায় তখন সব কিছু একসাথে কেমনে জানি চলে আসে। সো আমি এই দিক দিয়ে আমার রিসার্চ থেকে আমি জানতেছি যে রথস্টাইল্ড ফ্যামিলির কাজকাম, রকাফেলার ব্রাদার্সের এই টোটাল সব কিছু।
আমি এতটুকু জিনিস বুঝে গেছি যে আমাদেরকে যা পড়ানো হচ্ছে, যা খাওয়ানো হচ্ছে সেটা রিয়েল না। একদিন আমি বসে নিয়ে বাবাকে প্রশ্ন করে বসলাম যে বাবা, এডুকেশন তো রিয়েল না, তাহলে আমি অ্যাডমিশন টেস্ট দিয়ে বইটা যায় করবোটা কি, লাভটা কি? বাবা তখন আমার একটা কথা বললো যে তুমি যদি কোনো কিছু চেঞ্জ করতে চাও দেন ইউ হ্যাভ টু প্রুভ ইউর সেলফ, যে তুমি এই সিস্টেমের টপে যে এটাকে চেঞ্জ করতে পারো। আমাকে বাবা অনুমতিও দিল যে তুমি যা যা করতে চাও। আমি তখন এগুলো শেয়ার করতেছিলাম যে আমি এরকম একটা সিস্টেম ডেভেলপ করতে চাই যেখানে একটা বাচ্চা তার ভার্সিটির ফার্স্ট ইয়ার থেকেই, অথবা সে যদি আনএডুকেটেডও হয়, সে যেন তার পড়ালেখার সাথে সাথে ছোট্ট একটা ব্যবসা করতে পারে, এবং প্যারেন্টসদের যেন এই মেন্টালিটিটা তৈরি হয় যে ভাই আমি আমার বাচ্চাকে যদি ইনভেস্টমেন্ট করতে পারি আলহামদুলিল্লাহ, যদি করতে না পারি তাহলে অ্যাটলিস্ট তাকে আমি অ্যাটলিস্ট আমার মৌন সম্মতিটা দিব, প্রয়োজন পড়লে আমি 2-4টা তার কাস্টমার হয়ে তার সার্ভিসটা পারচেস করবো, বাট অ্যাটলিস্ট ওই জায়গাটাতে যাবো। এই সিচুয়েশনটা আমি ক্রিয়েট করতে চাই, অর্থাৎ ঘরে ঘরে মানুষের ছোটোখাটো বিজনেস থাকবে। এবং এটার একটা পাল্টা প্রশ্নও কিন্তু আসে যে যদি ভাই সবাই বিজনেস করে তাহলে তাদের এমপ্লয় হবে কে? আমি প্রথমত বলতেছি না যে আপনি আপনার চাকরি ছেড়ে দেন, আপনি ট্র্যাডিশনাল চাকরি করেন, কিন্তু তার সাথে যখন আপনার 9 to 5 জব, আপনি 5 to 9 এর মধ্যে সামান্য একটু সময় বের করেন যেন আপনি এই ট্র্যাপ থেকে বেরোতে পারেন। কারণ আপনি একটা জিনিস বুঝেন, এই ট্র্যাপটা এমনভাবে সাজানো যে আজকে যদি আপনি 1 লক্ষ টাকা বেতনও পান, আপনার লিভিং কস্ট 1 লক্ষের উপরে এই দাজ্জালের সিস্টেম ব্যবস্থা টেনে আনবে, এবং আপনি কখনোই একটা পজিটিভ গ্রোথে থাকবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার রিজিকটা কোনো ব্যবসা দিয়ে আসছে। সো আমি চাইছি যে প্রত্যেকটা বাচ্চা যেন ছোট থেকে এই বিজনেসটা তৈরি করতে পারে। বাট ওই টাইমে আমাকে রিয়েলিটিটা এমনভাবে হার্ট করতেছিল যে ভাই আপনি যখন শিওর না যে নেক্সট মান্থ আপনি ফান্ডেড হবেন কেমনে, আদৌ যে আপনার কোচিংয়ে যতটুকু টাকা ডিউ আছে এটা শোধ হবে কিনা, ওই সিচুয়েশনে দাঁড়ায় ভাই এগুলা চিন্তা করা ওয়াজ ইম্পসিবল। জাস্ট একটা থিওরি ছিল মাথায় যে ভাই যেহেতু এত দূর পর্যন্ত হাইটা ফেলছে, রাস্তাটা শেষ করি, ভার্সিটির পর থেকে আমি এটা শুরু করব, যেখানে আমাকে সোসাইটি হয়তো ভ্যালু দেবে, সোসাইটি আমাকে ভ্যালিডেশন দিবে যে আচ্ছা ঠিক আছে এই লোকটা তো এগুলো জানে। সো দ্যাটস আপনি কথাগুলো শুনতেছেন। আমি একদম রূঢ় সত্য আপনাকে বলি, অনেকেই আছে যারা আমার এই একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা আছে দেখে কথাগুলো শুনবে, মেজরিটি বলবে না। বাট আমি এরকম একটা ইকোসিস্টেম ক্রিয়েট করার ট্রাই করব বা করতেছি যেখানে যেই ভাইদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে বা সোশ্যাল ভ্যালিডেশন আছে সো কল্ড, তারা যেন যাদের হয়তো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা নাই তাদেরকে সাপোর্টটা দিতে পারে, তাদেরকে যেন সোশ্যাল ভ্যালিডেশন এই লোকগুলা দিতে পারে। এরকম একটা সিস্টেম আমি ক্রিয়েট করার ট্রাই করতেছি। অ্যান্ড আমাদের আলটিমেট সিলেবাস সোসাইটির থ্রুতে আমরা অলরেডি, আপনারা দেখবেন যে আমাদের প্রায় বেশ বড় একটা কমিউনিটি আছে, এখানে আমি অলরেডি কাজ করছি। অ্যান্ড এইখানে কমিউনিটি মেম্বার্স প্রায় অলমোস্ট 15,000-এর উপরে হবে। অ্যান্ড এটার ভিতরে অ্যাটলিস্ট স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ চিন্তা করলে 200টার উপরে বিজনেস আছে। এই প্রত্যেকটা বিজনেসকে আমি নিজে থেকে দেখছি, আইদার এগুলোকে মেন্টরিং করার সুযোগ আমার হয়েছে, অথবা এই বিজনেসগুলোর পার্টনার হিসেবে আমি কাজ করার সুযোগ পাইছি। সবগুলো ওপেন করা পসিবল না, কিছু কিছু জিনিসপত্র যেখানে আমার চুক্তি অনুযায়ী ওপেন করার সামর্থ্য আছে সেগুলো কিন্তু আপনি এডেডের পেজ থেকেও দেখেন যে আমি এই বিজনেসের সাথে পার্টনারে আছি বা এটা নাই। তাছাড়া আমার নিজস্ব মেইন ফান্ডিং যেগুলো থেকে আসে সেগুলো হচ্ছে মেজর ফান্ডিং আসে এজেন্সি থেকে। যেমন আমার নিজস্ব একটা ব্যবসা আছে ছোট্ট, এটা নিয়ে আমি অনেক জায়গায় বলছি, এখানে ছোট একটু বলতেছি। জেনপ্লয় একটা এজেন্সি আছে যেটা থ্রুতে আমরা ওয়েব ডেভেলপমেন্ট, এসইও, থাম্বনেল মেকিং থেকে শুরু করে এআই ওয়ার্ক, টোটাল ওয়ার্ক ফ্লোটা আমরা মেনটেন করার ট্রাই করি, যেটার কোনো অপারেশনে বাংলাদেশে না বাট বাইরের ক্লায়েন্টদেরকে নিয়ে আমরা বেশ লম্বা সময় ধরে কাজ করে আসছি। সো আমি যখন এত ফিনান্সিয়াল ক্রাইসিসের ভিতর দিয়ে বইটা যখন চান্স পাইলাম, একদম ফার্স্ট ইয়ারে আমি একটা জিনিস বুঝলাম যে ভাই এই টোটাল সিস্টেমটা এমনভাবে ক্রিয়েট হয়েছে যে আমি আমার লাইফের সব থেকে বেশি অ্যাক্টিভ যে টাইমটা পাই, অর্থাৎ মোটামুটি 25 থেকে 26 বছর বয়স পর্যন্ত, যেই টাইমে আমার ফুল এনার্জি, ফুল ফোকাস থাকে, ওই টাইমটাই আমাকে এই এডুকেশনাল সিস্টেম চাই একটা ট্র্যাপই, একটা বুলশিট এডুকেশনাল সিস্টেম দিয়ে আমার সময়টা কেড়ে নিতে চায়। এবং যখন আমার বয়স হয়তো অনেক বেশি হয়ে গেছে তখন যা যদি আমি চিন্তা করি আমি একটা বিজনেস দেবো, ওই পরিমাণ মেন্টাল ইনভেস্টমেন্ট কিন্তু একটা মানুষের পক্ষে করা কখনোই সম্ভব না, কারণ তখন অনেক ধরনের রেসপন্সিবিলিটিস চলে আসে এবং অনেক দিক দিয়ে আমরা বাধা থাকি। সো দ্যাটস ওয়াই আমার টার্গেট ছিল খুব সিম্পল, যে আমি এখন ঢুকছি, আমি কি করব না করব, প্রয়োজন পড়লে আমি হয়তো ক্লাসও ঠিকঠাক মতো করতে পারবো না, এটা আমি জানি, রিলেটেডগুলো আমি জানি, বাট স্টিল আমাকে মেক শিওর করতে হবে যেন মানুষ যাদের সোশ্যাল ভ্যালিডেশন নাই, যারা ছোট বাচ্চা আছে, তারা যেন একদম ছোটোবেলা থেকে তাদের কারিকুলাম এডুকেশন করতেছে করুক। এটা ওভারনাইট চেঞ্জ করা পসিবল না, আপনি চাইলে বেরোতে পারবেন না, বাট এটা সময়ের সাথে চেঞ্জ হবে।
হয়তো একদিন আমি থাকবো না, বাট আমার পরে কেউ একজন এসে হয়তো আপনারা কেউ এটা হাল ধরবেন, অ্যান্ড দেন এটা একটা করে পারবে। সো আমার টার্গেটটা ছিল এই বাচ্চাগুলো যেন যখন এডুকেটেড হচ্ছে তারাও ভার্সিটিতে আসুক, ঢুকুক, বাট তারা যেন এই মাইন্ডসেটটা নিয়ে ঢুকে যে আমি যেটা শিখতেছি এটা পুরোপুরি রিয়েল না, এটা আমি শিখতেছি জাস্ট একটা সোশ্যাল ভ্যালিডেশনের জন্য, এবং এইটার পরে আমার হায়ার স্টাডিজটা কমপ্লিটলি ডিফারেন্ট হবে। এবং এই জিনিসটা করতে যে এত বেশি কানেকশন আমাকে ডেভেলপ করতে হয়েছে, যেটা আমাকে অনেক ফল দিছে ট্রু, বা এটার থ্রুতে আমি আমার নিজের সাথে কিন্তু অনেক দিক দিয়ে নিজেকে বঞ্চিত করে ফেলছি, ভাবতেও অবাক লাগে আর কি। ওয়েল, অলসো আমাদের এই টোটাল সোসাইটির মধ্যে অনেক বড় একটা পার্ট হয়তো বা এডেড গ্রুপ রাখে। তো এডেড নামটা কিন্তু, এডেড গ্রুপ একটা এডটেক প্ল্যাটফর্ম। তো এডেড নামটা নিয়ে আমাকে অনেকে জিজ্ঞাসা করেন, আমি এটা ব্যাখ্যা কোথাও দেই নাই, আজকে দিচ্ছি। এডেড যে ইডি নামটা, প্রথম ইডি নামটা হচ্ছে বোঝায় যে আমাদের কারিকুলার এডুকেশন যেটা আছে, অর্থাৎ আপনি একদম বাচ্চা স্কুল থেকে নিয়ে পড়াশোনা করে ভার্সিটি পর্যন্ত আসবেন, পড়াশোনা করবেন, এটা হচ্ছে প্রথম ইডি। পরের যে ইডিটা আমরা ইউজ করি, এটা দিয়ে আমি এক্স্যাক্টলি এই আলটিমেট সিলেবাস সোসাইটির কার্যক্রমটাকেই বোঝাইতাম। অর্থাৎ আপনি যখন ম্যাচুরিটি পেয়ে গেছেন, ওই পয়েন্টে যায় কিভাবে আমরা পড়ালেখা করলে আমার একটা মুনাফা ভিত্তিক ব্যবসা তৈরি হতে পারে, যেটা কমপ্লিটলি হালাল, অথবা অ্যাটলিস্ট হালালের পথে হাঁটতে চাই। ওয়েল, টোটাল এই ভিডিওটা যদি আমি সাম আপ করতে চাই, হ্যাঁ আমি এখানে অনেক কিছু স্যাক্রিফাইস করছি, বাট আমি জানি যে এটার জন্য হয়তো একটা না একটা সময় আল্লাহ আমাকে এটার থেকে রেজাল্ট দিবেন, অলরেডি দিচ্ছেন। আমি অনেক মানুষের সাথে এখন পরিচিত আছি, অনেক ভাইয়ের সাথে আমার দেখা হয়, সম্পর্ক আছে। আমাদের যে এডুকেশন সিস্টেমটা ছিলাম, যদি সাম আপ করি, রকাফেলার যে কাজটা করে গেছে সেটা হচ্ছে একটা সময় এটা খুব ক্লিয়ার হয়ে গেছিল যে আচ্ছা গরিবদের জন্য এডুকেশন হচ্ছে এটা, আর হাই ক্লাস এডুকেশন হচ্ছে এটা। লেটার অন এই যে রিয়েল এডুকেশন ছিল, এটা পুরোপুরি ব্যাকওয়ার্ডে চলে যায়। রিয়েল এডুকেশন চলে গেছে বিলিয়নিয়ারদের বাচ্চাদের জন্য, আর যারা আমরা নর্মাল মানুষ আছে তাদেরকে বোঝানো হয়েছে যে না 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 ভাই, এডুকেশন সবার জন্যই ঠিক আছে, তুমিও এখন হায়ার স্টাডিজ করো, সমস্যা কি। এবার আপনি চিন্তা করে দেখেন, হায়ার স্টাডিজ আপনাকে যা পড়ানো হচ্ছে সেটা মনে হয় আজ থেকে আরো 100 বছর পুরাতন সিলেবাস, যেটার কোনো সম্পৃক্ততা নাই। এবং আপনাকে অবভিয়াসলি নতুনভাবে ইনোভেট করতে হইলে আপনাকে নতুন ইনলাইন্ড আপডেটেড এডুকেশনটা লাগবে, যেটা খুব সচেতনভাবে সরায় ফেলা হয়েছে আমাদের এই মিডল ক্লাস সোসাইটি থেকে। অর্থাৎ একটা সময় মানুষ ক্লিয়ারলি বুঝতো যে আমি দরিদ্র দেখে আমার এই পর্যন্ত শিক্ষা, ওই লোকটা বড় লোক দেখে ও ইনোভেটিভ শিক্ষা নেয়। যখন এটা নিয়েও প্রশ্ন শুরু হইলো, তখন আস্তে আস্তে টোটাল সিস্টেমটা চেষ্টা করলো টোটাল যে গরিবদের এডুকেশন ছিল এটার ভিতরেও একটু ছোট্ট করে হায়ার স্টাডিজ ঢুকাই দিতে, যেন এইখানকার লোকজনগুলোও কনভিন্সড হয়ে যায়। এবং ওরা যখন কনভিন্সড, রিয়েল এডুকেশনটা আস্তে করে লুকায় নিয়ে বিলিয়নিয়ারদের হাতে চলে গেল। যদি হাতে না যেত তাহলে কিন্তু তারা আলাদা স্কুল কলেজে বাচ্চাদেরকে পড়াইতো না, তারাও কিন্তু ট্র্যাডিশনাল স্কুল কলেজেই আনতো। আমার এই এডেড গ্রুপ থেকে শুরু করে নিয়ে টোটাল আলটিমেট সিলেবাস সোসাইটির এটা টোটাল প্ল্যান একটাই, এই এডুকেশনটাকে সময়ের সাথে সাথে চেঞ্জ করা, যে এডুকেশনটা আপনাকে রিয়েল লাইফ ভ্যালু শেখায়, মানি বুঝতে সাহায্য করে, রিয়েল মানি বুঝতে সাহায্য করে, সুদ এবং মুনাফার মধ্যে পার্থক্যটা বুঝতে চেষ্টা করে, সাহায্য করে, এবং এটার থ্রুতে একজন কানেক্টর হিসেবে আমি কাজ করতে চাই। অর্থাৎ হয়তো আমার পক্ষে সব বিজনেসে ইনভেস্টমেন্ট করা পসিবল না, ইনফ্যাক্ট আমার ক্ষমতা খুবই ছোট। তো দেখা যেতে পারে যে কোনো একজন বিজনেসম্যান ভাই আমি তাকে চিনি, তার থ্রুতে হয়তো আপনার ছোট্ট ব্যবসাটাকে আমি কানেকশন করা যেতে পারে। আমি আপনাকে আহ্বান করে বলতে চাই, আপনি যেই হন না কেন, আপনি যদি মোটামুটি ভার্সিটি লেভেলে উঠে থাকেন, বা ধরেন এডুকেশনের আপনি ইন্টারেস্টেড ছিলেন না, বা আপনি পড়ালেখাটা এভাবে শেষ করতে পারেন, আপনি যেখানে আছেন না কেন, আপনার ছোটোখাটো বিজনেসগুলো নিয়ে আমাদের আলটিমেট সিলেবাস সোসাইটিতে বাকিদের মতো রেগুলার পোস্ট করতে থাকেন। কারণ আমরা এমন একটা কমিউনিটি তৈরি করতেছি যেটা কমপ্লিটলি একটা ইসলামিক কমিউনিটি, যেটার ভিতর থেকেই হয়তো একটা পর্যায়ে যে আমরা রিভলিউশনারি কোনো কিছু ইনশাআল্লাহ করতে পারবো, যেটার উদ্দেশ্য থাকবে একটাই, আল্লাহর রাস্তায় নিজেদেরকে বিসর্জন দিয়ে দেওয়া। ওয়েল, যারা এই ভিডিওটা এই পর্যন্ত দেখতেছেন, আমি আপনাদের প্রত্যেককে বলবো যে আমাদের এই পেজ অ্যান্ড চ্যানেলে চোখ রাখার জন্য, কজ নেক্সট পার্টে আমরা রকাফেলার ব্রাদার্সের ওদের যে টোটাল সিস্টেমটা, কিভাবে ওরা ক্রুড অয়েল ইন্ডাস্ট্রিতে এত উপরে চলে গেল, কি কি বিজনেস তারা করছিল, সেটা নিয়ে আমরা এক্স্যাক্টলি এক্সপ্লেন করে ভিডিওটা বানাইছি। সো ভিডিওটা লঞ্চ হইতে হইতে আমাদের পেজে অ্যান্ড চ্যানেলে একটু চোখ রাখবেন। দেখা হচ্ছে পার্ট 2-তে, ওইটাতে এই পুরো সিস্টেমটাকে আরও একটু বেশি করে আমরা অ্যানালাইসিস করে ফাঁক ফোকরগুলো বোঝার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, টাটা।